তাৎপর্যপূর্ণ আজকে মুষল পর্ব চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এখন আসল তৃণমূল নকল তৃণমূল লড়াই জোরদার। আপনারা অলরেডি জানেন বিধানসভার অন্দরে বিক্ষুব্ধ যারা বিধায়করা রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রায় 59 জন বিধায়কের সংখ্যা এই মুহূর্তে আমরা জানতে পারছি, যারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং অধ্যক্ষের কাছে চিঠি সেটা তারা দিয়ে দিয়েছেন। ফলত তৃণমূল ভাঙা এখন সময়ের অপেক্ষা। তাসের ঘরের মতন ভেঙে যাওয়া তৃণমূল সময়ের অপেক্ষা। তৃণ থেকে মূলকে উৎখাত ঋতব্রত সন্দীপনরাই করে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেকে জাহির করেন বিরোধী নেত্রী হিসেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, কি হবে তাদের অবস্থা? সামগ্রিক গোটা ছবিতে এই মুহূর্তে জোর চর্চা, প্রবল চর্চা চলছে। গতকাল থেকে আপনাদেরকে লেটেস্ট আপডেট দেখিয়েছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল আপনাদেরকে বলেছিলাম যে সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেস ভাঙতে, আর এবার সামগ্রিক ছবিটা যে জায়গায় গিয়েছে তাতে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মুষল পর্বের সামগ্রিক পরিস্থিতি আমরা বুঝতে পারছি। খালেদ জামাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি চলে যাব খালেদের কাছে। খালেদ, পরিস্থিতি কোন জায়গায় একটু জানাও বিস্তারিত। কারা কারা পৌঁছলেন এখনো বিধানসভার অন্দরের ভেতরে, ছবিটা ঠিক কি? একেবারে দেখো, এখন বলা যেতে পারে যে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে অস্তিত্ব কিন্তু সংকটে পড়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র অস্তিত্ব সংকটে নয়, অস্তিত্ব প্রায় শেষ হতে চলেছে সেটা বলাই কিন্তু ভালো। তার কারণ হচ্ছে যেভাবে আজকে আমরা দেখছি যে বিক্ষুব্ধ যারা রয়েছেন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে 60 জন বিধায়কদের সইকে নিয়ে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা প্রবেশ করেছেন বিধানসভায় এবং অধ্যক্ষর কাছে সেই 60 জনের সই করার চিঠিটা জমা দেবেন। শুধু তাই না, সেই জমা দেওয়ার পাশাপাশি সশরীরে কিন্তু সেই সমস্ত বিধায়কদের হাজিরা করা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জকে অতিক্রমণ করে ফেলেছেন এই মুহূর্তে ঋতব্রত এবং সন্দীপনরা। তার কারণ হচ্ছে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে বিধানসভার কক্ষের মধ্যে কিন্তু তাদের যে অস্থায়ী ঘর রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন বন্দ্যোপাধ্যায় সহ বাকি যে সমস্ত বিধায়করা এসছেন, বিশেষ করে উত্তর দিনাজপুর থেকে নিয়ে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলা থেকে, যে সমস্ত জেলা থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিধায়করা জয়লাভ করে এসছেন, সেই সমস্ত বিধায়কদের নিয়ে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু আজকে স্থির হবে যে বিরোধী দলের নেতা, তাদের অন্তত নতুন তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতা কারা হবে, কে হবে চিফ হুইপ, কে হবে ডেপুটি লিডার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই বৈঠকে মূলত আলোচনা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা যে পরিষদীয় দল তৈরি করা হয়েছিল, সেই তৈরি করা পরিষদীয় দল কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং নতুন করে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পদ্ধতি অবলম্বন করা, অর্থাৎ আমরা জানি যে সংবিধানের 1985 সালে যে অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, অর্থাৎ দল বিরোধী ত্যাগ আইন যেটা রয়েছে, সেটাকে কিন্তু অতিক্রমণ করে এই মুহূর্তে যে তার শর্ত রয়েছে, অর্থাৎ 2/3 অংশ যে ক্ষমতা বা তার যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কিন্তু এই মুহূর্তে ঋতব্রতরা এই বিধানসভায় হাজির হয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল তাদের উপরে প্রযোজ্য হবে না। তার কারণ হচ্ছে তাদের কাছে সেই সংখ্যাটা রয়েছে, অর্থাৎ 53 জনের বিধায়কের যে সংখ্যা, সেই সংখ্যা অতিক্রমণ করে 60 জনের বিধায়কের সেই সংখ্যা নিয়ে কিন্তু আজকে তারা এই বিধানসভায় হাজির হয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে যদি বলা যেতে পারে যে প্রকৃত তৃণমূল হিসাবে কিন্তু তারা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং সেই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে কিন্তু আজকে বিধানসভার অধ্যক্ষর কাছে তাদের যে ক্ষমতা প্রদর্শন বলা যেতে পারে, তাদের যে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করার যে বিষয়, সেটা কিন্তু আজকে তারা পেশ করে দিয়েছেন। এবার পালা হচ্ছে যে এই যে 60 জনের যাদের সমর্থন তারা পেয়েছেন, যাদের সই তারা পেয়েছেন, তারা আদৌ তাদের সঙ্গে রয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য কিন্তু আজকে বেশ কয়েকজন বিধায়কদের কিন্তু সশরীরে এখানে উপস্থিত থাকতে তারা বলেছিলেন এবং সেই হিসাবে কিন্তু আমরা দেখলাম যে উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর সহ এবং দক্ষিণ 24 পরগনা থেকে যারা নির্বাচিত তৃণমূল কংগ্রেসের নতুন বিধায়করা রয়েছেন, তারা কিন্তু আজকে সশরীরে হাজরা দিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রতিন ঘোষ, তিনিও কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু
পাল্লা ভারী কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ যারা রয়েছেন, যাদেরকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়েছে, তারাই কিন্তু প্রকৃত তৃণমূলের দাবি করে আজকে এই বিধানসভায় বৈঠক করছেন এবং এই বৈঠক এখনও চলছে। কিছু বিধায়ক যারা রয়েছেন বৈঠকে প্রাথমিকভাবে তারা কিন্তু বেরিয়ে গেছেন, কিন্তু অধিকাংশ যারা বিধায়করা রয়েছেন যারা আজকে বিধানসভায় প্রবেশ করেছেন তারা এই মুহূর্তে বৈঠক করছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা কাকে বিরোধী দলের নেতা নির্বাচিত করবেন সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করার যে পদ্ধতি, সে পদ্ধতি কিন্তু অবলম্বন করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে যদি এই ধরনের তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেসের একেবারেই সঙ্গে থাকো, কারণ আমরা এই পরিস্থিতিগুলো যেমন দেখাচ্ছি, আমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, কারণ লাগাতার এই ছবি এই মুহূর্তে কতজন বিধায়কের উপস্থিতি, আপাতত 60 জন আমরা শুনতে পেলাম। এখন অবশ্যই দেখবার যে পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, মানে একেবারে সময়ের অপেক্ষা কার্যত তৃণমূল কংগ্রেস ভেঙে চৌচির হয়ে যাওয়া। কিছু বক্তব্য আমরা পাচ্ছি, একটু শুনি। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে। রাজাগোপাল বাবুকে আমি স্বাগত জানাই। এবং রাজাগোপাল বাবু, আমরা মহারাষ্ট্রের ছবি দেখেছিলাম, উদ্ধব ঠাকরের পরিস্থিতি কি হয়েছিল আমরা দেখেছিলাম। বাংলাতে, পশ্চিম বাংলায় পিসি ভাইপো তৃণমূল কংগ্রেস যে এইভাবে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, সময়ের অপেক্ষা এই মুহূর্তে। রাজাগোপাল বাবু, গোটা ছবিটা কিভাবে ব্যাখ্যা দেবেন? হ্যাঁ, দেখুন যে দলে যে একটা বিরাট ট্রাস্ট ডেফিসিট হচ্ছিল, মানে নেত্রী বলছিলেন তিনি 294টা কেন্দ্রের প্রার্থী, অর্থাৎ তিনি কারোকে বিশ্বাস করেন না। এখন দেখুন, যারা নেতা হয়েছে, এমএলএ হয়েছে, তারাও তো মনে করছে যে আমারও তো কিছু যোগ্যতা আছে, আমাদের ল্যাম্পপোস্ট থাকতো, বানালে কি করে হবে। তারা সময়ের অপেক্ষা ছিলেন। দল যদি জিততো তাহলে তারা এইসব কাজ করতেন না, সাহসও পেতেন না। দল যেহেতু জেতেনি এবং এই সময় যদি দলের বিরুদ্ধে যদি বিক্ষোভটা তৈরি করা যায়, এবং যারা এসব কথা বলেছিল আমি একমাত্র পোস্ট, তোমরা হব ল্যাম্প পোস্ট, মানে এই জাতীয় কথা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই ব্যাকফুটে হয়ে গেছে। দলকে আর ধরে রাখার জায়গায় তা নেই। আমরা পরিবারবাদী যে কোনো দলই এটা ঘটে, যেটা আমরা শিবসেনায় দেখেছিলাম যে বেরিয়ে গেছিল মিস্টার সিন্ধে, তার সঙ্গে বিরাট সংখ্যক মানুষ ছিল। কেননা পরিবারবাদী উদ্ধব ঠাকরে এবং তার পুত্র যেভাবে দলটাকে চালাবার চেষ্টা করেছিল, তাতে শিবসেনার অধিকাংশ বিধায়কের মনে হয়েছিল আর থাকা যাচ্ছে না। একই জিনিস আমরা দেখেছিলাম শরদ পাওয়ারের এনসিপিতে, সেখান থেকে অজিত পাওয়ারের তারই ভাইপো লোকজন মনে করছিল এখান থেকে বেরিয়ে আসা দরকার। এবং পশ্চিমবঙ্গ ঠিক সেটা ঘটে। যদিও এরা যখন বেরিয়েছে তখন শাসক কে হবে সেই একটা সমস্যা চিন্তা ছিল, শাসক হবার তাদের ব্যাপার ছিল। এখন এক্ষেত্রে যেটা ঘটেছে, তারা বেরিয়ে আসতে চাইছে, কেননা দলের অধিকাংশের বিরুদ্ধে দুর্নীতির একটা বিরাট কিন্তু মানে অভিযোগ আছে, এবং যে সরকার এসছে তারা কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলছে না। তারা কিন্তু একেবারেই দুর্নীতির বিরুদ্ধে বিরাট অভিযান চালাচ্ছে। এবং যেগুলো আমরা বাইরে থেকে বুঝতে পারতাম যে নেতারা বিরাট প্রাসাদোপম বাড়ি তৈরি করেছে, প্রচুর সম্পত্তি আত্মসাৎ করেছে, সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন এই যে যারা বেরিয়ে আসতে চাইছেন, তারা হয়তো নতুন সরকারের কাছে বার্তা দিতে চাইছেন, ভাই আমাদেরকে তোমরা সুরক্ষা দাও, আমরা তোমাদের সমর্থন করব বা কিছু একটা করব। নিশ্চয়ই সেরকম আশ্বাস সবাই পেয়েছে, না হলে তো এত দ্রুততার সঙ্গে সবাই এইভাবে একত্রিত হওয়ার একটা ডিফিকাল্টি থেকে যায়। তো হ্যাঁ, সুতরাং বোঝা যাচ্ছে যে বাইরের পরিবেশ এমনই, ভেতরের পরিবেশ এমনই দলের ভেতরে। তার ফলে সেখানকার বিধায়করা মনে করছেন একটু মুক্তির স্বাদ যদি পাওয়া যায়, একটু সুরক্ষা যদি পাওয়া যায়, তার জন্যই তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন। দেখা যাক, নানান দেখুন 80 জনের অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী 80 জনের 2/3 55 জন হওয়া দরকার। সেটা যদি থেকে যায় তাদের কোনো অসুবিধা নেই, তারাই আসল তৃণমূল। যে এর আগে যেগুলো আমরা দেখেছি এনসিপির ক্ষেত্রে ঘটেছে বা শিবসেনার ক্ষেত্রে ঘটেছে, এক্ষেত্রে চাই ঘটবে। অর্থাৎ যারা বিদ্রোহী তারাই আসল তৃণমূল কংগ্রেস পাবেন, দলের সিম্বল তারাই পাবেন। আর যারা পড়ে থাকবেন তারা, তাদের একটা দল দিতে হবে, যে তৃণমূল কংগ্রেস মমতাপন্থী বা কিছু একটা নাম দিতে হবে। যাই হোক, যেভাবে তারা চলতে চাইবেন তা হবে। কিন্তু মনে হচ্ছে যে আইন কিন্তু
বিদ্রোহীদের পক্ষেই চলে যাচ্ছে। যেভাবে অ্যান্টি ডিফেকশন ল তৈরি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই দলের মধ্যে যারা বিদ্রোহী, যারা মুক্তির কামনা করছেন এবং যারা হয়তো নতুন সরকারের কাছে প্রার্থনা করবেন যে আমাদের সঙ্গে পুরনো দলের অন্যদের একসঙ্গে একই জায়গায় ফেলো না, এই ধরনের যারা তারা হয়তো বার্তা নিয়ে নতুন সরকারের কাছে বা দিল্লিতে গিয়ে তারা বার্তা দিচ্ছেন, কোনো একটা সুরক্ষার বার্তা নিশ্চয়ই পেয়েছেন, তার ফলে এইভাবে তারা এগিয়ে এসেছেন। হ্যাঁ মৃন্ময়, মানে মানে সংখ্যালঘু ভোট ব্যাংকেরও যারা গুরুত্ব রাখে আমরা দেখতে পাচ্ছি তারাও আজকে পাশে দাঁড়াননি। মানে এখানে যে সমস্ত নাম রেয়াত হোসেন, ইমানি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন, তাদেরকে দেখতে পাচ্ছি তারা পৌঁছে গিয়েছেন। মানে সবচেয়ে বিশ্বস্ত সংখ্যালঘু ভোট ব্যাংক তারাও পাশে নেই তৃণমূলের। হ্যাঁ দেখুন, সংখ্যালঘুরা যে তৃণমূলের পাশে নেই সেটা তো আমরা ফলতার নির্বাচনে বুঝেছি। সেখানে প্রায় 60-65% যদি হিন্দু থাকে, 72-এর বেশি, প্রায় 72% হিন্দু ভোট পেয়েছে। সংখ্যালঘুদের একটা অঙ্ক পেতেই পারে। সুতরাং সংখ্যালঘুরা যে তৃণমূলের সঙ্গে নেই সেটা তো পরিষ্কার, 6000 ভোট তারা পেয়েছে, তাদের সঙ্গে নেই। সুতরাং সংখ্যালঘুরা বুঝতে পারছেন যে তাদের সুরক্ষা তৃণমূল আর দিতে পারবে না, এবং সংখ্যালঘুরা তখনই বুঝেছে তাদেরকে খালি ওই মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা এইসবই দেওয়া হয়েছিল, এর বাইরে তারা কিছু পায়নি। মুসলমানদের মধ্যে চাকরি নেই, তাদের শিক্ষার প্রসার নেই, তাদের স্বাস্থ্যের দিকে কেউ নজর দেয় না। তারা একটা নতুন মুক্তির আশ্বাস খুঁজছিল, ভেবেছিল মুসলমানদের মধ্যে নেতৃত্ব আসবে। সেটা যখন সেভাবে তারা গড়ে উঠতে পারেনি, এখন তারা হয়তো মনে করবে যে নতুন কনফিগারেশন করা দরকার, যারা এসেছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার। সেই ভিত্তিতেই হয়তো একটা দলের ভেতরেই প্রতিবাদ শুরু হয়েছে, এবং সেটা আগামী দিন কোথায় যাবে, কিভাবে হবে, মানে কোন কনফিগারেশনে তারা মিশবে এখনই বলা মুশকিল। তবে নিঃসন্দেহে যে তারা কেন্দ্রের শাসক দলের থেকে দূরে থাকতে চাইবে না এটা কিন্তু পরিষ্কার। না হলে এতজন লোক, একটা কোথাও সুরক্ষা তাদের সবাইয়ের প্রয়োজন ছিল। সুরক্ষা মানে দৈহিক সুরক্ষা বলছি না, এই যে নানান ধরনের ঝামেলা চলছে, দুর্নীতির ঝামেলা চলছে, সবাইকে যাতে এক ব্র্যাকেটে নিয়ে না আসা হয়, এই চেষ্টা তাদের মধ্যে ছিল, এবং কোথাও একটা সম্মতি মিলেছে, তাই হয়তো সবাই একসঙ্গে আসতে পেরেছেন। আগামী দিন যে বোঝা যাবে যে পিসি ভাইপো রাজনীতি কতটা চলবে সেটা আগামী দিনই বলবে। মনে হচ্ছে পরিবারবাদ হয়তো এই মুহূর্তের জন্য পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পিসি ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা কি করবেন? কি, তাদের তো কিছু করার নেই, যে কজন পড়ে থাকবেন তাদের নিয়েই তাদের চলতে হবে। আমার ধারণা লোকসভা, রাজ্যসভায় কিন্তু একটা বড় ভাঙন ধরবে এরপরে, কেননা বিজেপির রাজ্যসভায় 10টা শর্টেজ আছে, বিজেপির এককভাবে লোকসভায় প্রায় 30টার মতন শর্টেজ আছে। এরা অনেকেই বলবে যে আমরা তোমাদের সঙ্গে, বিজেপি নিজের ডিরেক্টলি তাদের পার্টিতে নেবে কি তাদের বলবে আলাদা সংগঠন করো, জানি না, সেটা কেন্দ্রীয়ভাবে তারা ঠিক করবে। কিন্তু নিঃসন্দেহে লোকসভা এবং রাজ্যসভাতেও ভাঙন বড়ভাবে ধরবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে গুটি কয়েক এমএলএ এমপি রয়েছেন যারা মনে করবেন আনুগত্য থাকা দরকার। আর মনিবকে ছেড়ে যেমন আমরা জানি যে অনেক ধরনের রয়েছেন, অনেক ধরনের ভগবানের ক্রিয়েশন রয়েছেন যারা মনিবকে ছেড়ে চলতে চায় না, এরা হয়তো ঠিক তাই মনিবদের ছেড়ে চলতে চাইবে না। দেখা যাক এদের কতদূর তারা যেতে পারেন, কখনো তারা বিদ্রোহী, আর তারাও বিদ্রোহী কোনোদিন হয়ে ওঠেন কিনা সেটা দেখা। কেননা সেটা বোঝা যাচ্ছে যে দলের মধ্যে গণতন্ত্র ছিল না, এবং সবাইকেই যেভাবে দলটা একটা ট্রিটমেন্ট তারা পেত, আচরণ তারা পেত, দলের মধ্যে তাদের যেভাবে ব্যবহার করা হতো, তারা মনে করছে আর এসব চলতে পারে। হ্যাঁ, পিসি ভাইপোর অধ্যায় যে শেষের মুখে সেটা এই মুহূর্তে স্পষ্ট। রাজাগোপাল, অনুরোধ করব আপনি সঙ্গে থাকুন, কারণ একটা বিরতি আমাকে নিতে হবে, সংক্ষিপ্ত বিরতি। এরপর ফিরে এসে আরো একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন রাখবো রাজাগোপালদার কাছে। সঙ্গে থাকুন আপনারা ততক্ষণ। আমরা লাগাতার আপডেট পাচ্ছি, ফলত আমাদের নিউজ রুম থেকে এই মুহূর্তে কালেক্ট করছি আমরা আমাদের খবর। এরই মধ্যে দাঁড়িয়ে যেটা গুরুত্ব রাখে, আমরা রাজাগোপালদার সঙ্গে কথা বলছিলাম, তবে মালদা থেকে এই মুহূর্তে যে খবর আসছে আমরা সেই জায়গাতে নজর রাখবার চেষ্টা করব। তবে তার আগে রাজাগোপালদার কাছে একটু আসবার চেষ্টা করি আমরা, তারপরে এই ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। রাজাগোপালদা, আমরা যে খবর পাচ্ছি এই মুহূর্তে মালদায় তৃণমূলে ভাঙনের খবর, আমরা জানতে পারছি 4 জন যারা নতুন তৃণমূলে যোগ দিচ্ছেন 4 জন বিধায়ক। এখন একটা বড় প্রশ্নের জায়গা সামনে চলে আসছে, কারণ খবর আসছে তেমনটাই। ফলত মালদায় এই তৃণমূলে ভাঙন আর সামগ্রিক তৃণমূলে ভাঙন এখন সময়ের অপেক্ষা।
লাগাতার পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে আমরা এই মুহূর্তে নজর রাখছি। মুষল পর্ব চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। পিসি ভাইপোর যে কি হবে তা নিয়েই প্রশ্ন অনেক বড়। সূত্রের খবর, ঋতব্রতর আহ্বানে সাড়া দিয়েছেন তারা, এবং এই আহ্বানের সাড়া দিয়েই তারা নতুন তৃণমূলে যোগদান করতে চলেছেন, তেমনটাই আমরা জানতে পারছি। বড় খবর সামনে আসছে, সূত্র মারফত যে খবর, ঋতব্রতর আহ্বানের সাড়া দিয়ে তারা যোগদান করছেন নতুন তৃণমূলে। 4 জন বিধায়ক যারা যোগ দিতে চলেছেন নতুন তৃণমূলে। মালদার 12টি বিধানসভা আসন, তার মধ্যে 4 জন নতুন বিধায়ক তারা যোগদান যদি দিয়ে দেন তাহলে খুব স্বাভাবিকভাবেই আরো শক্তি যে বাড়তে চলেছে নতুন তৃণমূলের, তা বলার অপেক্ষা রাখে না। অভিষেক শাহ রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। অভিষেক, জানাও বিস্তারিত আরো। দেখো, মালদার রাজনীতিতে জোর জল্পনা। সূত্রের খবর, এই মুহূর্তের সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে প্রায় মালদার 4 জন বিধায়ক তারা কিন্তু নতুন তৃণমূলে যোগ দিচ্ছেন, এবং তার মধ্যে এই 4 জন বিধায়ক তারা কিন্তু অলরেডি তাদের যে সিগনেচার, সেই সিগনেচার প্রক্রিয়া কিন্তু চলে গিয়েছে। এবং তোমাকে বলে রাখছি যে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মালদায় যেহেতু 12টি আসন রয়েছে, সেই প্রথম 12টি আসনের মধ্যে 6টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং 6টি আসনে কিন্তু বিজেপি জয়লাভ করে। সেক্ষেত্রে কিন্তু এই 6টি আসনের মধ্যে, অর্থাৎ তৃণমূলের যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের মধ্যে কিন্তু 4টি আসনে যারা জিতেছেন সেই 4 জন বিধায়ক কিন্তু অলরেডি তারা কিন্তু নতুন তৃণমূলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। এবং এই মুহূর্তে আমরা বলতে পারছি না কোন কোন বিধায়ক রয়েছে, তবে যতটুকু শোনা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু মোথাবাড়ির যিনি বিধায়ক রয়েছেন তিনি যেতে পারেন, সুজাপুরের বিধায়ক রয়েছেন তিনি যেতে পারেন, চাঁচলের বিধায়ক রয়েছেন তিনি যেতে পারেন, এবং রতুয়ার বিধায়ক তিনিও যেতে পারেন। শুধু বাদ থাকছে মালতীপুরের বিধায়ক এবং বাদ থাকছে হচ্ছে তোমার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক। সেক্ষেত্রে কিন্তু এই 4 বিধায়কের যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে এই তৃণমূল সূত্র মারফত যে খবর, সেই খবর কিন্তু আমরা ইতিমধ্যে পেলাম। মনোময়, ধন্যবাদ অভিষেক, ধন্যবাদ। আমরা বিভিন্ন এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম, আর এরই মধ্যে আমরা কিন্তু বেশ কিছু প্রতিক্রিয়া শোনাবার চেষ্টা করবো আপনাদের। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে কি বলেছেন একবার শোনাই আপনাদের। 75-25 ভাগাভাগি, লুটের মাল ভাগাভাগি ডক্ট্রিনেশনকে সামনে রেখে এই দলটাকে তৈরি করেছিলেন। এই দলের সঙ্গে 15 বছর ধরে কাজ করেছেন, লুট করেছেন সরকারের থেকে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে। আজকে হেরে যাবার পরে লুটের ভাগ নিয়ে ঝামেলা, এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে এই লুটেরাদের নেতা নেত্রীদের মধ্যে সংঘাত, কোন্দল, এই জন্য এইসব আমরা দেখতে পাচ্ছি। বিজেপি এই নিয়ে কোন রকম ভাবে আগ্রহী নয়। যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গকে বিভিন্ন ভাবে শেষ করেছে তাদের সঙ্গে কিছু এসে যায় না। রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নীতি মেনে তৃণমূল দলটি আস্তে আস্তে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই হতা এসেছে, ওই ইমেজের কালি গায়ে মেখেই এসেছে। যারা যে যেখানে আছে তারা ওই ইমেজের কালি গায়ে মেখেই ভাগাভাগি করছে। সুতরাং চোর তৃণমূল, টাকার তৃণমূল এবং অন্যান্য ধরনের অনৈতিক কাজ করা তৃণমূল, তাদের মধ্যে কোন দিকে কে গেল, তাতে পাপের ভাগাভাগি কিরকম হবে সেটা ওটা আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের কোনো উৎসাহ নেই। আমরা জানি পচা জিনিস 10টা পচা মাছের মধ্যে 4টে আর 6টাতে ভাগ করলেও পচাই হয়, সেটা ভালো হয়ে। আমি সরাসরি রাজাগোপালদার কাছে চলে আসার চেষ্টা করবো ঠিক এই জায়গায় আলোচনায়। রাজাগোপালদা, তৃণমূল একসময় বলেছিল খেলা হবে, সেই খেলা এই মুহূর্তে ঘুরিয়ে দিয়েছেন 7 জন বিধায়ক। ঋতব্রত সন্দীপনের হাত ধরে এই মুহূর্তে মালদা থেকেও যে খবর পাচ্ছি তার আহ্বানে সাড়া দিয়ে মালদায় ভাঙন। 12টা সিট সংখ্যার মধ্যে 6টি ছিল তৃণমূলের, 6টি ছিল বিজেপির। এই মুহূর্তে 4 জন তারা এবার নতুন তৃণমূলে যোগ দিচ্ছেন। এই তো অবস্থা। হ্যাঁ, দেখুন যেটা বললেন যে ওরা যেটা বলতো খেলা হবে, বাংলাদেশের কোন একজন আওয়ামী লীগের বিধায়ক এ ধরনের স্লোগান দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনেক স্লোগানই ওরা নিয়ে এসছে পশ্চিমবঙ্গে। শেখ মুজিবের স্লোগান জয় বাংলা তো নিয়েছে। খেলা হবে কেউ একজন বলেছিলেন, সেটাও যারা নিয়ে এসেছে। খেলা হবে মানেটা আমি কখনো বুঝতে পারিনি, আপনি আজকে বুঝিয়ে দিলেন। খেলা হবে মানেটা হচ্ছে যে দল ভাঙনের খেলা, এই ভাঙনেরও খেলা,
ভাঙরের জয়গান রাজা গোপাল দা, গায়। এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং পোস্ট পাচ্ছি আমরা বিধায়ক সজল ঘোষের। তিনি এই নতুন যে তৃণমূল কংগ্রেস তাকে বলছেন মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের শুভ নন্দন। সজল ঘোষ তিনি এই পোস্ট এই মুহূর্তে করেছেন, কি ব্যাখ্যা দেবেন দাদা? হ্যাঁ, সেটাই, যেহেতু ঋতব্রতের সঙ্গে মার্ক্সবাদী কানেকশন ছিল সেহেতু সেটা ব্যবহার করতে চাইছে, এবং শুভনন্দন শব্দটা, শুভ অভিনন্দন শব্দ, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের শব্দ ব্যবহার করতে কটাক্ষ করে সে শব্দ এসেছে। তো যাই হোক না কেন, কেননা যেটা প্রয়োজন ছিল, যে দলটা পশ্চিমবঙ্গকে অনেক পিছিয়ে নিয়ে গেছে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে, ভাষাকে, মানে শিক্ষাকে, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতির ছায়া পড়েনি, যেখানে মানুষ বিব্রত করেছে, নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করেছে। আজকে দেখুন তৃণমূল দলের এই ভাঙন, এতে সাধারণ দলের পরাজয় যেটা করেছে তাতে তো মানুষ কিছুটা, সাধারণ মানুষ বেশ কিছুটাই উৎফুল্ল। এবার এই দলের ভাঙনটা তো মানুষ কিন্তু যথেষ্ট মনে করছেন যে এই দলটা চলে যাওয়া উচিত ছিল খুব দ্রুত। 80টা অনেক বেশি আসন পেয়েছে, এবং এই ভাঙন আজকে যেটা শুরু হলো, এই ভাঙন তো এক রাজা গোপাল দা, আমার যেহেতু হাতে সময় একদম সংক্ষিপ্ত, একেবারে শেষ প্রশ্নের জায়গায় যাবো, খুব সংক্ষিপ্ত উত্তর নেব আপনার থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সাথে যারা পড়ে থাকবেন তারা কি তাহলে এবার কংগ্রেসে যুক্ত হয়ে যেতে পারেন? মানে এরকম কি পরিস্থিতি তৈরি হচ্ছে? হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডি জোট কাকে নেবে, এখন সেটাই এখন হচ্ছে দেখার। এই তৃণমূল কংগ্রেস যদি আসল হয় এবং এরা কি ইন্ডি জোটে যেতে থাকবে সেটাই আমরা দেখব। যদি এখানে বিজেপির কোনো ধরনের সাপোর্ট থেকে থাকে তারা নিশ্চয়ই ইন্ডি জোটে যাবে না। এখন হ্যাঁ, সেটা আমরা দেখেছিলাম সিন্ধে মডেল, সিন্ধে মডেলের লক্ষ্যই ছিল বিজেপির সঙ্গে থাকা, এবং এরা বিজেপির বিরুদ্ধে যাবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচার একমাত্র পথ ইন্ডি জোটে। রাজা গোপাল দা, আমি ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আমার কাছে একদম সময় সংক্ষিপ্ত। অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ সময় দিলেন আমাদেরকে। রাজা গোপাল দা যেগুলো বললো সেগুলো যেমন তাৎপর্যপূর্ণ, একই সঙ্গে আমরা বেশ কিছু প্রতিক্রিয়ার মধ্যে সাংসদ জগন্নাথ সরকারের প্রতিক্রিয়া পাচ্ছি। কি বলছেন তিনি এই পর্ব প্রসঙ্গে? শুনুন। তৃণমূল কংগ্রেস ক্ষমতার জন্য এক ছিল। মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসাবে ক্ষমতায় আসার পর দলটার কোনো আদর্শবাদ কিছু ছিল না, একটাই লক্ষ্য ছিল লুটে পুটে খাওয়া, সমস্ত ক্ষেত্রে চুরি করে আখের গোছানো। এই কারণেই দলটা টিকে ছিল, খাওয়ার জন্য। নিজেদের মধ্যে মারপিট যা থাক, খাওয়ার ক্ষেত্রে সব এক ছিল। তো এই হচ্ছে তৃণমূলের এই মুহূর্তের অবস্থা। আলোচনা তো চলবে আগামী সময়, তবে আপাতত জিরো আওয়ার এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।